গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম একটি ওয়েবসাইটের বেসিক কিছু বিষয় নিয়ে কিভাবে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এপিআই ডেটাবেজ এগুলো ইন্টারঅ্যাক্ট করে। আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছেন। এ পর্যায়ে আমি ডিপলি আলোচনা করব এপিআই সম্পর্কে, মূলত রেস্ট এপিআই সম্পর্কে আলোচনা করব, যেহেতু আমরা ASP.NET ব্যবহার করে একটি ওয়েব এপিআই তৈরি করতে যাচ্ছি। তবে এখানে বলাটা খুবই ইম্পর্টেন্ট, আপনি নোড.js ইউজ করতে পারেন, এক্সপ্রেস.js ব্যবহার হয়তোবা করছেন, বা যে কোনো কিছু ব্যবহার করে এপিআই তৈরি করুন না কেন, ডাজেন্ট ম্যাটার। এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে এক্স্যাক্টলি সিমিলার থাকবে। এপিআই ক্ষেত্রে কি হয়, আমরা অলরেডি জেনেছি যে এপিআই এখানে মিডলম্যান হিসেবে কাজ করে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মধ্যে। ফ্রন্ট এন্ড রিকোয়েস্ট দিবে এপিআই কে, এপিআই সেই রিকোয়েস্টটা রিসিভ করে ব্যাক এন্ডকে দিবে, ব্যাক এন্ড ডেটাবেস থেকে ডেটা ফ্যাচ করে এপিআই কে রেসপন্স হিসেবে ব্যাক করবে, এন্ড ফাইনালি ফ্রন্ট এন্ডে আমরা ডেটাটা পেয়ে থাকি। তো এটা ছিল আমরা গত লেকচার ভিডিওতে আলোচনা করেছিলাম। এবার মূলত একটু ডিপলি আমরা এপিআই সম্পর্কে আলোচনা করব। তো এখানে খুবই ইম্পর্টেন্ট, আবার আমি এখানে ব্যাখ্যা করছি সেম জিনিসটা। আমরা ফ্রন্ট এন্ড থেকে কি করি, আমরা রিকোয়েস্ট মেক করি। ফ্রন্ট এন্ডকে অনেক সময় আমরা ক্লায়েন্ট সাইডও বলে থাকি। আপনাদের বোঝানোর সুবিধাতে আমি আরেকটু এদিকে নিয়ে যাই যাতে করে আপনারা দেখতে পারেন। ওকে, তো ফ্রন্ট এন্ডকে আমরা অনেক সময় ক্লায়েন্টও বলে থাকি। এই জিনিসটা এখানে একটু মেক শিওর করে নিচ্ছি, ইভেন ইটস এ ভেরি স্মল থিং, বাট এট দ্য বিগিনিং এগুলো একটু কনফিউশন তৈরি করতে পারে। ওকে, তো এখানে যেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট করছি এপিআই এর মাধ্যমে, এবং যে রিকোয়েস্টগুলো করব আমরা রেস্ট এপিআই নিয়ে আলোচনা করছি। রেস্ট এপিআই কি করে, কিছু ভার্ব ইউজ করে এইচটিটিপি ভার্বের মাধ্যমে রিকোয়েস্ট মেক করতে পারে। সেই এইচটিটিপি ভার্বগুলো আমি এখানে লিখে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইচটিটিপি ভার্ব। ওকে, এই এইচটিটিপি ভার্বগুলো কি কি, যেমন গেট রয়েছে, যদি আপনি কোনো ডেটা ফ্যাচ করতে চান, আমি এখানে উপরের দিকে এটা নিয়ে যাচ্ছি, এই জায়গায় আমি এখানে বসিয়ে দিচ্ছি। ধরা যাক আপনি কোনো একটা ডেটা ফ্যাচ করতে যাচ্ছেন আপনার ডেটাবেজে অনেক প্রোডাক্টস রয়েছে। আমি এখানে জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি কিছু প্রোডাক্টসের জাস্ট স্যাম্পল তৈরি করে নিচ্ছি। ধরা যাক এখানে P1 একটা প্রোডাক্ট যার আইডি কিনা রয়েছে 101, জাস্ট বোঝানোর জন্য। ওকে, অ্যান্ড দেন এটা হচ্ছে একটা প্রোডাক্ট, অ্যান্ড ধরা যাক আরেকটা প্রোডাক্ট রয়েছে P2 যার আইডি হচ্ছে 102। জাস্ট লেট মি বি রিয়েল কুইক, এখানে আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এরকম আমাদের অনেক প্রোডাক্ট থাকতে পারে, তাই না? তো আমি এখানে বসিয়ে দিচ্ছি ডেটাবেজে এগুলো জাস্ট বোঝার সুবিধার্থে। ওকে, ফেয়ার এনাফ। তো আমাদের ডেটাবেজ এখানে রয়েছে দেখতে পাচ্ছি, এবং ডেটাবেজে কিছু ডেটা রয়েছে। তো ধরা যাক আমরা যে কাজটা করতে যাচ্ছি, ফ্রন্ট এন্ড থেকে আমরা একটা প্রোডাক্টে ইনফরমেশন দেখতে যাচ্ছি ইন ডিটেলস। তো সেক্ষেত্রে আমরা গেট রিকোয়েস্ট করব এবং সেই সাথে আইডি পাস করব। সেই আইডির মাধ্যমে সে কি করতে পারবে, আমাদেরকে রেসপন্সটা ব্যাক করতে পারবে। তো এই যে রিকোয়েস্ট যে আমরা সেন্ড করছি এইচটিটি ভার্বের মাধ্যমে, শুধু কি একটাই ভার্ব রয়েছে না, আরো অনেকগুলো রয়েছে এখানে। যেমন পোস্ট, আমরা যদি কোনো কিছু তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা কি করি, পোস্ট ইউজ করে থাকি। যেমন ডিলিট রয়েছে, ডিলিট আমরা যদি কোনো ডিলিট রিকোয়েস্ট মেক করতে চাই এপিআই এর মাধ্যমে, সেক্ষেত্রে আমরা এই ডিলিট মেথড ব্যবহার করে থাকি। এবং পুট মেথড রয়েছে, যদি আমরা কোনো কিছু আপডেট করতে চাই। আমরা চাইলে প্যাচ মেথড ব্যবহার করতে চাই পারি, এছাড়া আরো অনেকগুলো রয়েছে, এই মুহূর্তে জাস্ট সিম্পল রেখে দিচ্ছি। তো এই এইচটিটিপি ভার্বের সাহায্যে আমরা কি করি, আমরা ব্যাকএন্ডে রিকোয়েস্ট পাঠাই, বাট অবশ্যই রিকোয়েস্ট পাঠানোর সময় একটা ইউআরএল আমরা ব্যবহার করে থাকি। আমরা মূলত এখানে এপিআই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, লক্ষ্য রাখবেন এই যে এপিআই কিভাবে কাজ করে তার ওভারঅল একটা প্রসেস এখানে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। ওকে, তো ইউআরএল জিনিসটা অলরেডি আমরা জেনেছি, সেই ইউআরএলটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ধরা যাক আপনি একটা রিকোয়েস্ট মেক করছেন এই ইউআরএল এ /API/products। সো এই ইউআরএল এ যখন আপনি রিকোয়েস্টটা মেক করবেন, তখন কি হবে, এখান থেকে যখন রিকোয়েস্টটা মেক করবেন, একটা গেট রিকোয়েস্ট, আপনি প্রোডাক্ট ফ্যাচ করার জন্য রিকোয়েস্টটা করছেন। তো বোঝানোর সুবিধার্থে আমি যে কাজটা করব, এখানে জাস্ট আমি কপি পেস্ট করে নিই যাতে করে আপনাদের বোঝানোর সুবিধা হয়। এইখান থেকে আমি এটা সরিয়ে দিচ্ছি, এই যে /API/products, জাস্ট এইখানে ফোকাস করুন, ইউআরএলটা এখানে নিয়ে আসি, এবং এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি। তো ধরা যাক আমরা একটা গেট রিকোয়েস্ট করছি, এবং এই গেট রিকোয়েস্টের উদ্দেশ্য কি, আমরা /API/products এই এন্ড পয়েন্টে হিট করব। এই এন্ড পয়েন্টে হিট করার পর কি হবে, এপিআই সে রিকোয়েস্টটা পাঠাবে ব্যাক এন্ডের কাছে, এবং ব্যাক এন্ড ডেটাবেস থেকে সবগুলো প্রোডাক্টস রিটার্ন করে ক্লায়েন্ট সাইড বা ফ্রন্ট এন্ডকে দিবে। তো এটা হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন এখানে এইচটিটিপি ভার্ব রয়েছে। সো রেস্ট এপিআইতে রিকোয়েস্ট এবং রেসপন্সটা কিভাবে আমরা রিকোয়েস্ট মেক করি, এইচটিটিপি ভার্বের মাধ্যমে আমরা রিকোয়েস্টটা মেক করে থাকি। এপিআই সেই রিকোয়েস্টটা ব্যাকএন্ডের কাছে পাঠাবে, ব্যাকএন্ড ডেটাবেস থেকে হয়তো বা ডেটা ফেচ করে আমাদের সেই রেসপন্সটা কি করবে, ব্যাক করবে। তো এই যে রিকোয়েস্ট পাঠাবো এবং রেসপন্স আমরা পাবো, এই যে ডেটার ফরমেশনটা কীরকম থাকবে সেটাও আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে লাস্টলি আমি এখানে আলোচনা করতে যাচ্ছি, যে রিকোয়েস্ট এবং রেসপন্সের যে এখানে বিষয়টা রয়েছে, আমরা এখানে জেইসন যে বিষয়টা সেটা আমরা এখানে জানার চেষ্টা করব। তো জেইসনের ফুল মিনিং বলতে গেলে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন,
এবং এই জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনই হচ্ছে ডেটা ফরম্যাট যার মাধ্যমে আমরা ডেটা সেন্ড করি এবং সেখান থেকে ডেটা রিসিভ করে থাকি। তো আরও অনেক ধরনের ডেটা ফরম্যাট রয়েছে। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন কেন আমাদের ব্যবহার করতে হবে এবং এই নোটেশনটা দেখতেই বা কীরকম সেটা আমি এখানে একটা এক্সাম্পল দেখাই আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন অবজেক্টের জন্য আমরা এখানে কার্লি ব্রেস ইউজ করে থাকি। তো এখানে নোটেশনের বিষয়টা যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনে কি এর ক্ষেত্রে ডবল কোটেশন থাকবে। এটা হচ্ছে একটা কি, ধরা যাক কোনো একটা ভ্যালু হচ্ছে এখানে 101 অ্যান্ড দেন সেই প্রোডাক্টের একটা নেম থাকতে পারে। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এই কি যেটা সেটার উভয় দিকে ডবল কোটেশন রয়েছে, অর্থাৎ এইখানে আইডি একটা কি, নেম একটা কি, তাদের ক্ষেত্রে ডবল কোটেশন ব্যবহার করা হয়। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনে এছাড়াও বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে। এমন না যে আপনি নাম্বার, স্ট্রিং নিয়ে কাজ করতে পারবেন, আপনি চাইলে ডেট নিয়ে কাজ করতে পারবেন, আপনি চাইলে অবজেক্ট নিয়ে কাজ করতে পারবেন, অ্যারে নিয়ে কাজ করতে পারবেন, আপনি চাইলে ইমেজ বাইনারি নিয়ে কাজ করতে পারবেন, অনেক কিছু রয়েছে এখানে। ওকে, সো যাই হোক, এখানে ইম্পর্টেন্ট বিষয় যেটা বুঝলেন যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনের মাধ্যমে আমরা কি করি, এখান থেকে ডেটা সেন্ড করতে পারি যদি কোনো কিছু সেন্ড করতে চাই ডেটাবেজে, এবং ডেটাবেস থেকে রিসিভও করি আমরা এই জেসন ফরম্যাটে। সো রিকোয়েস্ট এবং রেসপন্সের যে ডেটা ফরম্যাটটা ইউজ করি আমরা সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ইটস ভেরি পপুলার। ওকে, তো এখানে যদি আমরা প্রোডাক্টস ফ্যাচ করতে চাই তাহলে এই এন্ড পয়েন্টে হিট করতে পারি গেট রিকোয়েস্ট, এবং সে কী করবে, আমাদের সেই প্রোডাক্টগুলো রিটার্ন করবে। ওকে, আমরা চাইলে এখানে আরও কিছু এক্সাম্পল দেখতে পারি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে। সো ধরা যাক আপনি একটি সিঙ্গল প্রোডাক্ট দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো বা শেষের দিকে এখানে একটা এন্ড পয়েন্ট ইউজ করতে পারে, একটা পাথ ইউজ করতে, রাউট প্যারামিটার ফর এন এক্সাম্পল 101। তাহলে এবার কি হচ্ছে, আমরা প্রোডাক্ট ফ্যাচ করতে যাচ্ছি 101 যে আইডিটা রয়েছে সেই প্রোডাক্ট, এবং সেটা আমরা কি করব, এখানে রিটার্ন করব। সো আশা করি এখানে এইচটিটিপি ভার্বের বিষয়টা দেখতে পাচ্ছেন ফর শিওর। বেশ কয়েকটা জিনিস এখানে চলে এসেছে, জেসন, এইচটিটিপি ভার্ব, ইউআরএল, বা এগুলোকে আমরা এন্ড পয়েন্টস বলতে পারি, যেগুলোর মাধ্যমে আমরা অবশ্যই কাজ করব অনেক বেশি। তো এই যে এপিআই, একটা এপিআই বলতে আসলে কি বোঝায়, এই যে মূলত এই যে ইউআরএল গুলোই হচ্ছে এন্ড অফ দ্য ডে আমাদের এই এপিআই, যেখানে আমরা এইচটিটিপি ভার্ব নিয়ে কাজ করি, রিকোয়েস্ট হ্যান্ডেল করি, এই কাজগুলো করে আমরা রেসপন্স মেক করি। এটাই হচ্ছে আসলে এপিআই এর মূল কাজটা এখানে। ওকে, দেন এখানে আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই আপনাদেরকে। সো চলুন রিয়েল কুইক আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। এখান থেকে আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, এই জায়গায় নিয়ে আসি যাতে করে আপনাদের দেখাতে সুবিধা হয়। তো ধরা যাক আপনি কোনো কিছু প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছেন, তৈরির জন্য আমরা কোন এইচটিটিপি ভার্ব ইউজ করি, পোস্ট এইচটিটিপি ভার্ব ইউজ করি। এবং এন্ড পয়েন্টের ক্ষেত্রে খেয়াল রাখেন, আমি অবশ্যই এন্ড পয়েন্টগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং যাতে করে আপনাদের বেস্ট প্র্যাকটিস ফলো করতে পারেন সেই প্রসঙ্গে আলোচনা করব। বাট এই মুহূর্তে একটা জিনিস খেয়াল রাখেন যে আমি এখানে ডিল করছি কাকে নিয়ে, আমি যে এন্টিটিটা নিয়ে ডিল করছি সেটা হচ্ছে প্রোডাক্টস। ওকে, যে রিসোর্স তাকে নিয়ে কাজ করছি সেটা হচ্ছে প্রোডাক্টস, এবং সেই জন্য প্রোডাক্টসের এখানে প্লুরাল হিসেবে আমি এন্ড পয়েন্টগুলো তৈরি করছি বা পাথগুলো, যেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। তো আপনারা একটা ই কমার্স এপিআইতে কী কী থাকতে পারে, আপনার প্রোডাক্ট রিসোর্স থাকতে পারে, আপনার এইখানে ক্যাটাগরি রিসোর্স থাকতে পারে, ইউজার্স রিসোর্স থাকতে পারে, অর্ডার্স রিসোর্স থাকতে পারে, তাই না? তো এই রিসোর্সগুলোর জন্য আপনি এরকম বিভিন্ন ধরনের এন্ড পয়েন্ট তৈরি করবেন। তো এন্ড পয়েন্ট তৈরির মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো কিছু গেট করতে পারি, আমরা কোনো কিছু পোস্ট করতে পারি, আমরা চাইলে কোনো কিছু ডিলিট করতে পারি। তো এখানে বোঝানোর সুবিধার্থে আমি সেই কাজটা করে দেখাচ্ছি। এখান থেকে কপি করে এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি, দুঃখিত। তো ধরা যাক এখানে আমি ডিলিট দিচ্ছি বা ডিলিট মেথড ইউজ করছি এখানে। তো ডিলিট মেথডের সাহায্যে আমরা কি করতে পারি, কোনো একটা প্রোডাক্টকে তার আইডির উপর বেস করে চাইলে এখানে ডিলিট করতে পারি, তাই না? তো দেন সবার শেষে যে কাজটা করতে যাচ্ছি, আমি আপডেটের জন্য জাস্ট একটা কপি পেস্ট করে নিচ্ছি, এইখানে আপডেট করে নেব পুট মেথডের মাধ্যমে। তো খুবই হায়ার লেভেলের জিনিসগুলো আমরা আলোচনা করছি, পরবর্তীতে অবশ্যই আমরা ফুললি আমরা দেখব প্রত্যেকটা জিনিস। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি আপডেট করতে যাচ্ছি কোনো একটা প্রোডাক্টকে তার আইডির সাহায্যে। দ্যাটস অল। সো আশা করি এখানে এইচটিটিপির যে ব্যবহারগুলো, ভার্বসের ব্যবহারগুলো, ইউআরএল কীভাবে তৈরি করা হচ্ছে সেটা বুঝতে পারছেন। তো এগুলো, এই এন্ড পয়েন্টগুলো, এই পাথগুলো মূলত কার জন্য, প্রোডাক্টের জন্য। এক্স্যাক্টলি সিমিলার ক্রুড অপারেশনের জন্য, ক্যাটাগরির জন্য আমরা কি করতে পারি, এরকম এন্ড পয়েন্ট তৈরি করতে পারি। ইউজার্সকে হ্যান্ডেল করার জন্য এরকম কিছু এন্ড পয়েন্ট তৈরি করতে পারি, অর্ডারকে হ্যান্ডেল করার জন্য এরকম কিছু এন্ড পয়েন্ট তৈরি করতে পারি। এগুলো মিলেই মূলত আমাদের এই পুরো এপিআই এর স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। ওকে, দেন এখানে আরেকটা বিষয় ফাইনালি আমি যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে স্ট্যাটাস কোড। তো আমাদের ব্যাক এন্ড আমাদের যে রেসপন্সটা দিয়ে থাকে অনেক সময় সেটা খুবই ইম্পর্টেন্ট, যে স্ট্যাটাস কোডটা দিয়ে থাকে আমাদের যে এপিআই, রেস্ট এপিআই এর ক্ষেত্রে যে স্ট্যাটাসগুলো আমরা কমনলি ইউজ করি সেগুলো সম্পর্কে আমি একটা কুইকলি ধারণা দেব। তো আপনার ফ্রন্ট এন্ড থেকে আপনি রিকোয়েস্ট করলেন যে আমি প্রোডাক্ট চাচ্ছি 101, যে প্রোডাক্টটা আইডি সেটা চাচ্ছি। তো ব্যাক এন্ড কী করবে,
আপনাকে সেটা রেসপন্স করবে, কোনো কারণে যদি সেই প্রোডাক্টটা না থাকে সেক্ষেত্রেও রেসপন্স করবে একটা স্ট্যাটাস কোডের সাহায্যে। তো সেই স্ট্যাটাস কোডগুলো আমরা জানার চেষ্টা করব। মোস্টলি যে স্ট্যাটাস কোডগুলো দেখবেন আমি এখানে নিচের দিকে ড্র করে দিতে পারি বা চাইলে এখানেও করতে পারি। জাস্ট লিখে দিচ্ছি স্ট্যাটাস কোড, স্ট্যাটাস কোড। তো এখানে যে স্ট্যাটাসগুলো মূলত সাকসেসফুলের জন্য আমরা মূলত 200 যে স্ট্যাটাসগুলো 200 প্লাস স্ট্যাটাসগুলো ইউজ করে থাকি। যখনই এই স্ট্যাটাসগুলো 200 দেখবেন ব্যাক এন্ড রেসপন্স করছে, তার মানে এটা হচ্ছে ওকে, সব কিছু ঠিকঠাক। 201 মূলত ব্যবহার করা হয় কোনো কিছু ক্রিয়েট করার জন্য। যদি আপনি কোনো প্রোডাক্ট তৈরি করেন তাহলে সে কী করবে, এই 201টা আমাদের রিটার্ন করবে। তো এই যে স্ট্যাটাসগুলো এগুলো হচ্ছে সাকসেসফুল স্ট্যাটাস কোড দেখছেন। অ্যান্ড দেন আরেকটা কমন স্ট্যাটাস কোড যেটা আমরা ইউজ করি 204, যেটা মূলত নো কন্টেন্ট। আপনি কোনো একটা কাজ করেছেন বাট কোনো কন্টেন্ট রিটার্ন করতে চাচ্ছেন না, যেমন ডিলিট করেছেন, সাকসেসফুলি ডিলিট হয়েছে, এই ক্ষেত্রে আপনি কোনো কিছু রিটার্ন করতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে নো কন্টেন্ট ইউজ করবেন। অ্যান্ড দেন এগুলো ছিল সাকসেসফুল স্ট্যাটাস কোড, রাইট? হোপফুলি থিংস আর মেকিং সেন্স। এইখানে আমি জাস্ট লিখে দিচ্ছি সাকসেসফুল। let me just get rid of this। এইখানে আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি সাকসেসফুল অর সাকসেস স্ট্যাটাস কোড, এরকম আমি রেখে দিচ্ছি সিম্পলি। এগুলো হচ্ছে কমন সাকসেস স্ট্যাটাস কোড, যখন সব কিছু ঠিকঠাক থাকে অপারেশন। অ্যান্ড দেন কিছু অপারেশন রয়েছে, কিছু স্ট্যাটাস কোড রয়েছে যেগুলো ক্লায়েন্ট এরর। সো এবার আমরা ক্লায়েন্ট সাইটের এরর, আপনি যখন রিকোয়েস্ট মেক করছেন তখন সেই ক্লায়েন্ট এররকে বোঝানোর জন্য কিছু স্ট্যাটাস কোড রয়েছে যেগুলো সাধারণত 400 দিয়ে শুরু হয়। যেমন 400 যেটা মোস্ট কমন, আপনি হয়তো বা ব্যাড রিকোয়েস্ট দিচ্ছেন, সেটা কিভাবে? ধরা যাক ইউজার নেম, একজন ইউজার তৈরি করার জন্য বা একটা প্রোডাক্ট তৈরি করার জন্য অ্যাটলিস্ট প্রোডাক্টের নেমে 2টা ক্যারেক্টার থাকতে হবে, বাট আপনি দিয়েছেন নেমের জন্য একটা ক্যারেক্টার। আপনি ধরা যাক পাসওয়ার্ড দিবেন ইউজারের, মাত্র 2টা দিয়েছেন, বাট এক্সপেক্টেড কি ব্যাকএন্ড এক্সপেক্ট করছে 6টা। সেক্ষেত্রে এখানে এরর দেখা দিবে, এটা হচ্ছে একটা ব্যাড রিকোয়েস্ট। আপনি ডেটা রিলেটেড ইনপুট যখন দিবেন কোনো একটা ভ্যালিডেশন এররের ক্ষেত্রে, ওকে। অ্যান্ড দেন 401 আমরা আনঅথরাইজের ক্ষেত্রে ব্যবহার করি। আনঅথরাইজ খুবই কমন ওয়ান, আনঅথরাইজ, আনঅথরাইজ। সো লেটস সে আপনি লগ ইন করেছেন বাট কিছু রাউট স্পেসিফিক কিছু এন্ড পয়েন্ট আছে যেগুলো শুধু অ্যাডমিন অ্যাক্সেস করতে পারবে, ওকে। লগ ইন করার পরও আপনি অ্যাক্সেস করতে পারবেন না, শুধুমাত্র অ্যাডমিনের জন্য। অ্যান্ড দেন ধরা যাক আপনার যদি কোনো ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো যদি না ম্যাচ হয় সেক্ষেত্রে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ফরবিডেন, আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ধরা যাক কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনি লগ ইন না করা ছাড়া আপনি তাদের যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো অ্যাক্সেস করতে পারবেন না। অ্যান্ড দেন 404 যেটা আর খুবই কমন, নট ফাউন্ড। আপনি কোনো একটা কিছু খুঁজতেছেন ডেটাবেজে, ধরা যাক আপনি আইডি 103 দিয়ে খুঁজতেছেন, এই মুহূর্তে কোনো প্রোডাক্ট আইডি 103 দিয়ে নেই, সুতরাং এই ক্ষেত্রে এখানে কি দেখাবে, এরর দেখাবে, ওকে। অ্যান্ড দেন আর কি রয়েছে 409, যেটা আরেকটা খুবই কমন ওয়ান। সো লেট মি রাইট ইট হিয়ার। 409 সাধারণত কনফ্লিক্ট বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো সেটা কি, ধরা যাক একজন ইউজার অলরেডি রেজিস্টার্ড একটা ইমেল অ্যাড্রেস দিয়ে, সেম ইমেল অ্যাড্রেস দিয়ে আবারও রেজিস্টার করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এক্ষেত্রে কি দেখাবে, কোন স্ট্যাটাস কোড রিটার্ন করবে, কনফ্লিক্ট স্ট্যাটাস কোড, ওকে। এগুলো একটু ছোট করে নিচ্ছি যাতে করে এখানে দেখাতে সুবিধা হয়, ওকে। সো এই হচ্ছে আমাদের স্ট্যাটাস কোডগুলো যেগুলো নিয়ে আমরা ডিল করছি। বাট এমন না যে শুধু ক্লায়েন্ট সাইড আপনি এরর করতে পারেন, এরকম না, সার্ভার সাইডেও কিছু এরর থাকতে পারে। সেগুলো আমি এখানে দেখাচ্ছি রিয়েল কুইক। সার্ভার সাইডে এরর অর্থাৎ আপনি একটা রিকোয়েস্ট মেক করছেন, হয়তো বা ডেটাবেস থেকে সেই ডেটাটা ফ্যাচ করা পসিবল হচ্ছে না নেটওয়ার্ক ইস্যুর কারণে। সেক্ষেত্রে মোস্ট কমন ওয়ান যেটা রয়েছে সেটা দিয়ে আমি শুরু করি, যেটা কিনা 500। সো লেট মি স্টার্ট ফ্রম হিয়ার। সো একটা জিনিস দেখতে পাচ্ছেন, সাকসেস রেসপন্সগুলো সাধারণত 200 দিয়ে শুরু হচ্ছে, ক্লায়েন্ট সাইডের এররগুলো 400 দিয়ে শুরু হচ্ছে, আর ডেটাবেস যে সার্ভার সাইডে এররগুলো 500 দিয়ে শুরু হবে। 500 যেটা মোস্ট কমন, ইন্টারনাল সার্ভার এরর, ইন্টারনাল সার্ভার এরর, সার্ভার সাইডে কোনো কিছু এরর রয়েছে সেই জন্য এটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে মোস্ট কমন ওয়ান, ওকে। সো একটা এখানে মোর দেন এনাফ, আরও অনেক কিছু রয়েছে বাট এই মুহূর্তে দেখার তেমন একটা ইম্পর্টেন্ট নেই। 599 হয়তো দেখতে পারেন নেটওয়ার্ক যদি টাইম আউট হয়, বাট দ্যাটস নট নেসেসারি এট দিস মোমেন্ট। সো হোপফুলি এই যে ওভারঅল যে বিষয়গুলো নিয়ে এখানে আমি আলোচনা করলাম, এখানে জেসন যে ডেটা ফরম্যাট, let me draw a little bit here, maybe this will make more sense, so give me a moment। এখান থেকে আমি এরকম নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের রেসপন্স, জেসন রেসপন্স এরকম যাচ্ছে, ওকে, জাস্ট বোঝার সুবিধার্থে ইন দি এন্ড, ওকে, দ্যাটস অল, গুড। এন্ড এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের যেই এন্টিটি বা রিসোর্স, একটা এপিআইতে অবশ্যই কিছু এন্টিটি থাকবে, কিছু জিনিস নিয়ে আপনি ডিল করবেন, প্রোডাক্ট থাকতে পারে, ক্যাটাগরি, এগুলো হচ্ছে আপনার এন্টিটি, এবং তাদের অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকে, যেমন প্রোডাক্টের অ্যাট্রিবিউটস কী হতে পারে, আইডি, নেম, প্রোডাক্টসের ডিসক্রিপশন থাকতে পারে, প্রোডাক্টসের প্রাইস, কোয়ান্টিটি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট।
সো আমরা এগুলো নিয়ে ডিল করবো অবশ্যই ইন ডিটেলস, আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে হায়ার লেভেল যে ভিউটা সেটা দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড দেন এবার চলুন আমরা আসলে রেস্ট এপিআই এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে 6টি প্রিন্সিপাল রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কুইকলি আলোচনা করব। রেস্ট এপিআই এর যে 6টি প্রিন্সিপাল, একে একে আশা করি সবগুলোই বুঝতে পারবেন। তো আমি এখানে নিচের দিকে লিখে দিচ্ছি রেস্ট এপিআই এর প্রিন্সিপাল, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়, এবং একে একে সবগুলোই চেষ্টা করব ভেরি কুইকলি এখানে আনসার দেওয়ার। সো 6 constraint ফর রেস্ট এপিআই। কখন আমরা একটা এপিআই কে রেস্ট এপিআই বলতে পারবো সেটা আমরা জানার চেষ্টা করছি এই মুহূর্তে। এখানে আমি এক্সট্রা লার্জ করে নিচ্ছি এটাকে, যাতে করে দেখাতে আপনাদের সুবিধা হয়। ওকে, তো কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে একটা রেস্ট এপিআই এর ক্ষেত্রে, সেই বৈশিষ্ট্যগুলো এপিআই এর ক্ষেত্রে থাকতে হবে। প্রথম যে বৈশিষ্ট্য আমি এখানে নিচের দিকে লিখে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। ফার্স্ট ওয়ান, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। সো সার্ভারের যে আর্কিটেকচারটা সেটা ক্লায়েন্ট থেকে সার্ভারের সাথে রিলেশনশিপের মতো থাকতে হবে। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার ফলো করতে হবে, অর্থাৎ ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট পাঠাবো, সার্ভার কোনো একটা কিছু রেসপন্স করবে। তো আমাদের যে এক্সাম্পলটা এখানে আমরা এতক্ষণ আলোচনা করেছি, এখানে অবশ্যই আমরা ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে রেসপন্স রিকোয়েস্ট করেছি, সার্ভার কোনো একটা রেসপন্স দেবে। তো এই যে রিলেশন ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার সেটা থাকতে হবে রেস্ট এপিআই এর ক্ষেত্রে। ওকে, অ্যান্ড দেন সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে স্টেটলেসনেস। স্টেটলেসনেস সো স্টেটলেসনেস বলতে এখানে কি বোঝাচ্ছে, যে প্রত্যেকটা রিকোয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এখানে ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা রিকোয়েস্ট আমরা যখন ক্লায়েন্ট থেকে মেক করি সেটা হচ্ছে কি করবে, যে সেই রিকোয়েস্টটা ফুলফিল করবে, যতটুকু ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটার জন্য সেটা ততটুকু ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রোভাইড করবে। ওকে, সো এগেন স্টেটলেসনেস বলতে আমরা কি বোঝাচ্ছি, যখন আমরা ক্লায়েন্ট সাইট থেকে রিকোয়েস্ট করব সার্ভার সাইটে, সার্ভার সাইট কি করবে না, সেই রিকোয়েস্টটাকে সে কি করবে না, স্টোর করে রাখবে না, যে পরবর্তীতে আরেকটা রিকোয়েস্ট আসবে তার জন্য অপেক্ষা করবো, এরকম না। যখন আপনি একটা প্রোডাক্ট ফ্যাচ করতে যাচ্ছেন, রিকোয়েস্ট করেছেন সার্ভার সাইটে, সেই প্রোডাক্টের জন্য যাবতীয় ইনফরমেশন ব্যাক করবে। সে পরবর্তী যে রিকোয়েস্টটা দিবেন সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট রিকোয়েস্ট, এবং এটার জন্য সে কি করবে না, আগের যে রিকোয়েস্টটা করেছিলেন সেটার জন্য কোনো রেসপন্স, এখানে কোনো ভ্যালু স্টোর করে রাখা তার এখানে প্রয়োজন বোধ করবে না। সো এটা হচ্ছে স্টেটলেসনেস। এগেন স্টেটলেসনেস বলতে বোঝাচ্ছি আমরা যে প্রত্যেকটা রিকোয়েস্ট আমরা ক্লায়েন্ট সাইড থেকে যেটা মেক করব সেটা যতটুকু ইনফরমেশন দরকার সার্ভার সেটা ফুলফিল করবে। সার্ভার কি করবে না, স্টোর করবে না, কোনো ক্লায়েন্টের রিকোয়েস্ট সে কি করবে না, স্টোর করবে না। ওকে, দেন পরবর্তী যে এখানে কনস্ট্রেন্ট সেটা হচ্ছে ক্যাশাবিলিটি। সো লেটস টক অ্যাবাউট দ্যাট ওয়ান, ক্যাশাবিলিটি। যদি স্পেলিং মিস্টেক করে থাকি সেই জন্য দুঃখিত, অনেক সময় বোঝাতে গিয়ে হয়তো অনেক কিছু মিস করতে পারি। তো এটা হচ্ছে সার্ভার থেকে যখন আমরা রিকোয়েস্ট আমরা পাবো, যখন রেসপন্সটা পাবো, তখন আমরা কি করতে পারি, আমরা ক্লায়েন্ট সাইটে চাইলে কি করতে পারি, কিছু ইনফরমেশন ক্যাশ করে রেখে দিতে পারি। ধরো যাক আপনি বারবার ইউজারকে অবশ্যই সাইন ইনের জন্য জিজ্ঞেস করবেন না, একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে সেই অ্যাক্সেসটা দিয়ে রাখতে পারেন, যে একজন ইউজার সাইন ইন করলো আমি তাকে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারি। ওকে, সো এগেন ক্যাশাবিলিটি বলতে বেসিকলি যেটা বোঝায় যে সার্ভার থেকে আমরা কি করব, যে রিকোয়েস্টটা আমরা পাবো সেটা চাইলে আমরা কি করতে পারি, ক্যাশ করে ক্লায়েন্ট সাইটে রেখে দিতে পারি। ওকে, এখানে খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা লক্ষ্য রাখবেন, যে এটা কেন আমরা করি, যাতে করে ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার করার জন্য, ইউজার যাতে বারবার সাইন ইন করতে না হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। ধরা যাক আপনি একটা ওয়েবসাইটে অ্যাক্সেস দিলেন, ইউজার সাইন ইনের মাধ্যমে 2 মিনিটের মধ্যেই আবার সাইন আউট হয়ে গেল, আবার সাইন ইন করতে হবে, এটা ডেফিনেটলি একটা ইউজার এক্সপিরিয়েন্সের বিষয়। দেন পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে ইউনিফর্ম ইন্টারফেস। ইন্টারফেস তো ইউনিফর্ম ইন্টারফেস বলতে আমরা কি বোঝাচ্ছি, যে প্রত্যেকটা রিকোয়েস্ট আমরা যতগুলো করব সেগুলো কি হতে হবে, ইউনিক রিকোয়েস্ট হতে হবে। সো প্রত্যেকটা একটা ইউনিক ইউআরএল। এখানে আমি যতগুলো ইউআরএল তৈরি করেছি একটু যদি লক্ষ্য রাখেন, এই ইউআরএল প্রত্যেকটা ইউআরএল কিন্তু ইউনিক, এবং সেটা নিশ্চয়ই হতে হবে, এটা নিশ্চয়ই খেয়াল করেছেন। যে রিকোয়েস্টটা মেক করছি, যে এখানে মনে হতে পারে যে এপিআই প্রোডাক্টস, এপিআই প্রোডাক্ট দুটো সেম, বাট না, এখানে আমরা কি করেছি, দুইটা আলাদা আলাদা মেথড ইউজ করেছি, গেট এবং পোস্ট মেথড। সো হোপফুলি বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন, যে আমরা কি করব, আমাদের যে ইন্টারফেসটা রয়েছে, আমাদের যে এপিআইটা রয়েছে সেটা কি করবে, অবশ্যই কি হতে হবে, এখানে সিম্পলিফাই করব, আমরা ইউনিকলি আইডেন্টিফাই করব তাদেরকে, কিভাবে, যে ইউনিক ইউআরএল এর মাধ্যমে। সো ইউআরএল এর মিনিং বা ইউআরআই এর মাধ্যমে, ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার। সো ইট মাস্ট বি ইউনিক। আশা করি এই জিনিসটা এখান থেকে বুঝতে পেরেছেন, এবং যে মেথডগুলো ইউজ করবো এই ইউনিফর্ম ইন্টারফেসে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে একটু লিখে দিচ্ছি, ইউনিক ইউআরআই ইউনিফর্ম, এখানে আমরা বলতে পারি এটা ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার। এই যে ইউআরএল গুলো দেখতে পাচ্ছেন,
এগুলোর ক্ষেত্রে আমরা কি করি, এখানে এইচটিটিপি মেথড ইউজ করি। সো এই যে এখানে প্লাস পয়েন্ট দিয়ে দিচ্ছি এইচটিটিপি মেথড। গুড, সো ফার সো গুড। চলুন নেক্সট টপিকে মুভ করি, যেটা কিনা লেয়ার্ড সিস্টেম। লেয়ার্ড সিস্টেম। ওকে, সো লেয়ার্ড সিস্টেমের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এইখানে হয়তো বা এই মুহূর্তে জিনিসটা একটু নাও বুঝতে পারেন, পরবর্তীতে যখন আপনার প্রক্সি গেটওয়ে এগুলো জিনিস বুঝতে পারবেন তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার কাজ করে। আপনি যখন একটা রিকোয়েস্ট তৈরি করেন, আপনার একটা সার্ভারকে হয়তো বিভিন্ন সার্ভারে, সাব সার্ভারে আপনি ডিভাইড করে নিতে পারেন এবং বিভিন্ন লেয়ারে রিকোয়েস্ট দিতে পারেন। এই মুহূর্তে এই বিষয়টা হয়তো বা আপনারা ইগনোর করতে পারেন। সো যখন আমরা ক্লায়েন্ট সাইড থেকে রিকোয়েস্ট দিয়ে থাকি, লোড ব্যালেন্সার কি করে, বিভিন্ন সার্ভারে সে ডিভাইড করে সে বিভিন্ন ইনস্ট্যান্স তৈরি করে একটা সার্ভারের এবং সেইখানে লোড করতে থাকে। তো এই জিনিসটা এই মুহূর্তে না বুঝলে হবে, জাস্ট এতটুকু বোঝার দরকার যে আমাদের যে রেস্ট এপিআইটা কি করতে পারে, বিভিন্ন লেয়ারের মাধ্যমে কাজ করতে পারে, ভেঙে ভেঙে কাজ করতে পারে। ওকে, লাস্ট ওয়ান, কোড অন ডিমান্ড, হুইচ ইজ অ্যান অপশনাল বিষয় এইখানে, কোড অন ডিমান্ড। তো কমপ্লিটলি ইটস অ্যান অপশনাল থিং হিয়ার। কেন, যে আপনি কোড অন ডিমান্ড বলতে কি বোঝায়, যে ব্যাক এন্ড থেকে সার্ভার কি করতে পারে, চাইলে কিছু এক্সিকিউটেবল কোড ফ্রন্ট এন্ডে রিটার্ন করতে পারে এবং সেটা আমরা ফ্রন্ট এন্ডে এক্সিকিউট করতে পারি, এরকম কিছু কোড রিটার্ন করতে পারে। তো এই ছিল রেস্ট এপিআই সম্পর্কে বিস্তারিত। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। রেস্ট এপিআই সম্পর্কে এখানে অনেকখানি বিষয় আলোচনা করেছি। এবার আমরা কি করব, আমরা শুরু করব যে কিছু বেস্ট প্র্যাকটিস অবশ্যই দেখব ইউআরএল এর নেমিং এর জন্য এবং আমরা এপিআই বিল্ড আপ শুরু করে দেবো ইনশাআল্লাহ।